স্ট্যাটিক পড়াতে গিয়ে তন্ময়ের কথা খুব মনে পড়ে। মানে আমাদের মিশনে লাস্ট বেঞ্চে বসার যোগ্যতম স্টুডেন্ট, সুপারলেটিভ একদম। হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টিতে প্রায় কাক ভেজা হয়ে তন্ময় ক্লাসে এসে ঢুকে প্রথম প্রশ্নটা করলো যে এক ছাতা নিয়ে 10 জন এসে পৌঁছেছে কিন্তু কেউ ভেজেনি, কি করে হলো বলতো? ঠিক আছে, সবাই আমরা যারা ছিলাম, মানে তন্ময়ের কথাতে সবার এমনিতেই একটা অতিরিক্ত কৌতূহল থাকতো। সবাই মিলে ভাবনা চিন্তা করে একজনের জন্য কতটা কভার্ড এরিয়া দরকার সবাই চিন্তা ভাবনা করে দেখলাম ছাতার সাইজটা বিশাল বড় হয়ে যাচ্ছে। আলটিমেটলি বেরোলো যেটা, সেরকম ছাতা তখন চলতো না। এখন অবশ্য বিভিন্ন টেন্টে দেখেছি অনেক বড় বড় ছাতা লাগানো থাকে, বুঝতে পেরেছ? সবাই নিজের মতন হিসাব করে একটা নির্দিষ্ট এরিয়া বের করে, কেউ বললো যে 5 মিটার স্কোয়ার হবে, কেউ 7.5 মিটার স্কোয়ার, কেউ 10 মিটার স্কোয়ার ছাতার এরিয়া বের করে ক্যালকুলেশন করে ঘেমে নিয়ে তন্ময়কে অ্যান্সার দেওয়ার পরে তন্ময় ঘাড় নেড়ে উত্তর দিল যে আসলে সেদিন বৃষ্টি পড়ছিল না। বুঝতে পেরেছ? আমরা যারা মিশনে পড়ি, শুধু তাদের কথা বাদ দিয়ে তোমরা যারা এখন আছো, মানে স্কুলে পড়াশোনা করছো, এরকম কোনো বন্ধু যদি এই ধরনের কোনো প্রশ্ন ওই রকম কোনো পরিবেশে এসে পড়ে, পরিবেশটাও সেরকম হতে হবে, তাহলে তার মোটামুটি বুঝতে পারছো কদিন বালিশে মাথা দিয়ে শুতে পারবে না। এনিওয়ে, মানে অনেক সময় এরকম বোকা বোকা প্রশ্ন বা বোকা বোকা প্রসঙ্গের সম্মুখীন সবাই এর সামনাসামনি হয়েছি অনেক সময়, মানে অনেক গন্ডগোলের উত্তরও আছে। এনিওয়ে, মানে ইকুইলিব্রিয়ামের সঙ্গে এর প্রাসঙ্গিকতা একটা আছে, একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্কটা বলতো? মানে ইকুইলিব্রিয়াম বিষয়টা তখনই আসে যদি বডির উপরে ফোর্স অ্যাপ্লাইড হলো, টর্ক অ্যাপ্লাইড হলো, এক্সটার্নাল এজেন্ট থাকলো, তারপরেও বডিটার কোনো কাইনেটিক কন্ডিশনের চেঞ্জ হলো। বুঝতে পেরেছো? ফোর্স নেই, টর্ক নেই, এক্সটার্নাল এজেন্ট নেই, তাহলে তো বডির কাইনেটিক কন্ডিশন যা ছিল সেটা তো থাকবেই। এটা আবার নতুন করে বলার কি আছে? বোঝা গেছে? এখন যদি রেস্টে থাকে তাহলে রেস্টে থাকবে। আজকে আমরা স্ট্যাটিক নিয়ে পড়াশোনা করবো। স্ট্যাটিক মিনস বডিটা রেস্টে আছে, তাই তো? তাহলে বডি রেস্টে থাকা আর বডিটা রেস্টে ইকুইলিব্রিয়ামে থাকা, এই দুটোর পার্থক্যটা না বুঝে হঠাৎ করে স্ট্যাটিক চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার কোনো মানে নেই। আগে বুঝে নিতে হবে স্ট্যাটিক এই চ্যাপ্টারটাতে বডিটা শুধু রেস্টে নেই, রেস্টে ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যে আছে। সাম্যে আছে মানে এর উপরে অনেকগুলো প্রভাব কাজ করেছে এবং প্রভাবগুলো কাজ করার নিট ফল 0। রেস্টে ছিল, রেস্টে আছে। বোঝা গেছে? এনিওয়ে, আমাদের সমস্যাটা হলো যে আমরা যখন পড়াশোনা করেছি, মেন কারণটা হলো এটা যে আমরা যখন পড়াশোনা করেছি তখন এডুকেশনাল সিস্টেমটা অনেকটা হয়তো ভালো ছিল, অনেকটা ভালো ছিল। এখন নলেজ অনেক বেশি, মানে অনেক বেশি, অনেক উইংস আছে। বাট এনিওয়ে, আমার মনে হয় আর কি, হ্যাঁ, তখন স্যাররা বুঝিয়ে দিতেন যে স্ট্যাটিক কি, ডিনামিক্স কি, বা কাইনেটিক্স কি, কাইনেমেটিক্স কি, এই উইংগুলো স্যাররা বুঝিয়ে দিতেন। এখন সে রামও নেই, সে রাজত্বও নেই। একটা সময় ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের দিকে গোটা ওয়ার্ল্ড চেয়ে থাকতো। ওয়েস্ট বেঙ্গল মানে যারা বাংলা ভাষায় পড়াশোনা করেছে এরকম স্টুডেন্টদের দিকে গোটা ওয়ার্ল্ড তাকিয়ে থাকতো, গোটা পৃথিবী তাকিয়ে থাকতো। স্ট্যান্ডার্ডটা এতটাই ঠিকঠাক ছিল। তারপরে এখন তো আমরা এনসিইআরটির পেছনে দৌড়চ্ছি। এনিওয়ে, আমরা আজকে প্রথম ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করব। তন্ময় ক্লাসে কেউ থাকলে তোমাদের এরকম তাদের প্রশ্নগুলো মাথায় রেখো। কখনো সখনো হয়তো যখন আমার বয়সে এসে পৌঁছো তখন এগুলো খুব কাজে দেবে। এনিওয়ে, চলো স্টার্ট করা যাক।
এক্সাম্পল মেড সাম সেন্স, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এটা তোমাদের যথেষ্ট বুদ্ধি আছে, মাথায় এটা রেখে দিও। এনিওয়ে, আমরা একদম টপিকসে ঢুকি। তার মানে ইকুইলিব্রিয়াম এই বিষয়টা তখনই পারসিস্ট করে বা সেই ক্ষেত্রেই আসে যখন বডির উপরে ফোর্স অ্যাপ্লাইড, ফোর্স বলা ভুল, এক্সটার্নাল এজেন্ট অ্যাক্টিভেটেড আছে, মানে এক্সটার্নাল এজেন্ট চাপিয়ে দেওয়া হয়েছে, বাট বডিটার কোনো রকম হেলদোল দেখা যায়, বডিটার কোনো কিছু চেঞ্জ হয়, তাই তো? এক্সটার্নাল এজেন্ট কি কি হতে পারে? এক্সটার্নাল এজেন্ট তো দু রকমের হয়। তার কারণ হলো বেসিক মোশন যে দুটো তৈরি করা যেতে পারে কোনো এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে, অবশ্যই পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে না, এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে দু রকম এজেন্ট অ্যাপ্লিকেবল। একটা কি করে? ট্রান্সলেশনাল মোশন তৈরি করে, আর একটা রোটেশনাল মোশন তৈরি করে। ট্রান্সলেশনাল মোশন যে তৈরি করে সেই ভদ্রলোকের নাম হলো ফোর্স, আর রোটেশনাল মোশন যে তৈরি করে সেই এজেন্টটার নাম হলো কি? টর্ক, তাই তো? তার মানে স্ট্যাটিক্স হোক বা কাইনেটিক, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হলো বডির উপরে যে ফোর্স অ্যাপ্লাইড হয়েছে এফ, সেই ফোর্স, অনেকগুলো ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, সে F1, F2, এরকম অনেকগুলো ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, বাট Fn, এরকম সেভারাল ফোর্স অ্যাপ্লাইড হয়েছে ইন্ডিভিজুয়ালি, দিস ফোর্সেস আর নন জিরো, মানে এরকমটা নয় যে কোনো ফোর্স অ্যাপ্লাইড হয়নি। বুঝতে পেরেছো তো? ফোর্স অ্যাক্টিভেটেড আছে, বাট বডিটার উপরে কোনো রকম কাইনেটিক চেঞ্জেস আসেনি। তার মানে এফ রেজাল্টেড এটা ইকুয়ালস টু জিরো হতে হবে। নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি ইজ জিরো, যদিও ফোর্সের ক্ষেত্রে নেট টার্মটা ইউজ করা হয় না। সিমিলারলি দেয়ার আর সেভারাল টর্কস, এবং এই যে টর্ক গুলো আছে দে আর নন জিরো, বাট নেট টর্ক অ্যাক্টিং অন দ্য বডি ইজ জিরো। তার কারণ এজেন্ট যদি না থাকে তাহলে তো এমনিতেই বডির কোনো কাইনেটিক কন্ডিশন চেঞ্জ হবে না। এখানে এক্সটার্নাল এজেন্ট, সিন্স দোজ টু, দুজনেই ভেক্টর, তাহলে এক্সটার্নাল এজেন্টকে নালিফাই করার জন্য আরেকজন কেউ আছে। ভেক্টরের ক্ষেত্রে খুব সহজে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর নালিফাই করতে পারে, তাই না? স্কেলার হলে পারত না। এজেন্ট যেহেতু দুজনেই ভেক্টর, তাহলে অবশ্যই নালিফাই করার কোনো একটা উপায় আছে। আমরা স্ট্যাটিক্সে তাহলে কি পড়ব? সিম্পলি কি, যে কোন বডির উপরে নেট ফোর্স জিরো বা নেট টর্ক জিরো, এই কন্ডিশনটা কিভাবে কিভাবে তৈরি হতে পারে। ক্লিয়ার? এবারে এই যে নেট ফোর্স জিরো, এই বিষয়টা প্রথমে শিখে নি। ইকুইলিব্রিয়াম এটা থাকুক এখন আপাতত, নেট ফোর্স জিরো এই বিষয়টা শিখে নি। নেট ফোর্স জিরো এর দুটো ভাবে ভাবা যেতে পারে এটাকে। একটা হলো যে কনকারেন্ট ফোর্সেস, একই বিন্দু দিয়ে ক্রিয়াশীল বল, তাই তো? আরেকটা হতে পারে প্যারালাল ফোর্সেস। বোঝা গেছে? কনকারেন্ট ফোর্সেস, প্যারালাল ফোর্সেস, এই দুটো যদি আলাদা করে শেখো তাহলে তোমাদের একটু সুবিধা হবে, শিওর একটু সুবিধা হবে। কনকারেন্ট ফোর্স আর প্যারালাল ফোর্স এই বিষয়গুলো একটু যদি বোঝা যায়, তখন কনকারেন্ট ফোর্সের কেসে ইন্ডিভিজুয়ালি ফোর্সের জন্য টর্ক অটোমেটিক্যালি জিরো হয়ে যায়। ধরো এরকম কোন একটা বডি আছে, এরকম কোন একটা বডি আছে, এটা হলো তার সেন্টার অফ মাস, COM, দিস ওয়ান ইজ সেন্টার অফ মাস। এখন সেন্টার অফ মাস নাও হতে পারে, এনিওয়ে, বা সেন্টার অফ মাস বাদ দিয়ে অন্য কোনো পয়েন্টে তুমি ফিক্স করেও দিতে পারো। এখন এই সেন্টার অফ মাসের যে পয়েন্টটা আছে, এই অ্যালং দিস লাইন, এখানে যদি আমি এদিকে
F1 ফোর্স অ্যাপ্লাই করি আর অপোজিট ডিরেকশনে F2 ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে বডিটার উপরে দুটো ইকুয়াল ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, তাই না? এই ইকুয়াল ফোর্সের জন্য সেন্টার অফ মাসে নেট ফোর্স কত হবে? F রেজাল্টেন্ট, এটা ইকুয়ালস টু কত লেখা যাবে? F1 ডিফারেন্স F2, মানে আমি ডিফারেন্স হিসেবে লিখলাম সিন্স দিস টু আর কোলিনিয়ার, একই লাইনে আছে, হ্যাঁ, ভেক্টরিক্যালি লেখার দরকার নেই, একই লাইনে আছে, স্কেলারের মতনই বিহেভিয়ার দেখাবে। তো F1 ডিফারেন্স F2। এখন ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হলো Fr ইকুয়ালস টু কত? 0। এটা হতে গেলে F1 ইকুয়ালস টু F2 হতে হবে, তাই না? F1 equals to F2 হতে হবে, and these two are equal and opposite। আচ্ছা, যদি F1 আর F2 এর মধ্যে কেউ একজন জিরো হয়ে যায়, তাহলে কি বডি ইকুইলিব্রিয়ামে থাকতে পারে কখনো? না। তার মানে ইকুইলিব্রিয়াম এর ক্ষেত্রে নাম্বার অফ ফোর্স এটা অলওয়েজ গ্রেটার দেন 1 হতে হবে, নাইলে ইকুইলিব্রিয়াম এই কথাটাই ইনভ্যালিড। একটা ফোর্সের বেশি ফোর্স থাকতে হবে অবশ্যই, বুঝতে পেরেছো? এখন তুমি যদি বলো যে না এই পয়েন্টে হিঞ্জ করা আছে, আটকানো আছে, তুমি শুধুমাত্র F1 ফোর্স অ্যাপ্লাই করেছো, F2 ফোর্স অ্যাপ্লাই করনি, তাহলে তো বডিটা যাবে না, অবশ্যই যাবে না। কিন্তু যেখানে হিঞ্জ করেছো সেই পয়েন্টে একটা রিঅ্যাকশন ফোর্সও তো জেনারেট করবে অপোজিট ডিরেকশনে, করবে না? ওই ফোর্সটা তো তুমি তখন কনসিডারেশন আনলে না, সেই দুটো ফোর্স অ্যাক্টিভেটেড হলো, তখন F2 ফোর্স, এই ফোর্সটা বা F1 এর ইকুয়াল অপোজিট ফোর্স যে পয়েন্টে ওটা হিঞ্জ করা আছে, আটকানো আছে, সেখানেই জেনারেট করবে, কোনো সমস্যা নেই। তাহলে লিস্ট ফোর্স ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে লিস্ট ফোর্স যেটাকে কনসিডার করা উচিত, দ্যাট ইজ 2। আমি এখানে দুটো ফোর্স অ্যাপ্লাই করেছি ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স আছে, বাট F1 ইকুয়ালস টু F2 হয়ে গেলে বডিটার উপরে নেট ফোর্স কত হয়েছে? 0। তাহলে বডির অ্যাক্সেলারেশন কত হবে? 0। বডিটা রেস্টে ছিল, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, বডিটা রেস্টে ছিল, সো ইট উইল বি অ্যাট রেস্ট, রেস্টে থাকবে, সহজ ব্যাপার, তাই তো? হ্যাঁ। এবং সেকেন্ড যেটা আলোচনা করার, দ্যাট ইজ টর্ক। F1 ফোর্স এর জন্য টর্ক কত হবে? তোমরা এতদিনে টর্ক বিষয়টা শিখে গেছো অনেকটা। F1 এর জন্য টর্ক কত হবে? কত? ইট উইল বি 0। কেন বলো তো? F1 ফোর্সটা COM দিয়েই গেছে। আমরা টর্ক একটা ফ্রি বডি যদি হয়, তাহলে ফ্রি বডির ক্ষেত্রে ফোর্সগুলো সব COM থেকেই বা সেন্টার অফ মাস থেকেই নেব। কারণ কোনো বডি যদি রোটেশন তৈরি হয়, তাহলে ফ্রি বডির কেসে রোটেশন সবসময় তৈরি হয় অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস, ঠিক আছে? তাহলে এখানে F1 এর জন্য টর্ক কত হবে? 0। F2 এর জন্য টর্ক কত হবে? 0, তাই তো? তাহলে দুটো টর্কই 0। বডির উপরে অ্যাপ্লাইড টর্ক কত? টোটাল টর্ক কত? 0। হ্যাঁ, টোটাল নেট টর্ক কত হবে? 0 নাকি? না, ইন্ডিভিজুয়ালি টর্কই 0। তাহলে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনই এলো না। অর্থাৎ ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি বলেছিলাম? ইন্ডিভিজুয়ালি টর্ক থাকতে হবে, ইন্ডিভিজুয়াল টর্ক থাকতে হবে, নেট টর্ক 0 হতে হবে। তাহলে এখানে রোটেশনাল ইকুইলিব্রিয়ামের কনসিডারেশনের কোনো দরকারই নেই। কনকারেন্ট ফোর্সের এটা একটা বড় অ্যাডভান্টেজ, শুধুমাত্র ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস করলেই হয়ে যায়। বোঝা গেছে কি বললাম? শুধুমাত্র ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ শুধুমাত্র ফোর্সের রেজাল্টেন্ট 0 হলেই হয়ে যায়। তার কারণ যদি কনকারেন্ট ফোর্স হয়, এবং ওই কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে সবসময় কনকারেন্ট ফোর্স যদি সেন্টার অফ মাস দিয়ে পাস করে, তাহলে সেক্ষেত্রে তো ইম্প্যাক্ট অলওয়েজ 0। বোঝা গেছে? হ্যাঁ, অন্য ক্ষেত্রেও 0 হয়, বাট এনিওয়ে
আমরা পরে আস্তে আস্তে উদাহরণের ক্ষেত্রে দেখব। এবারে আমি একদম দুটো ইকুইলিব্রিয়ামই কনসিডার করতে চাইছি। হ্যাঁ, এবার আমি কি করলাম, এই ফোর্স দুটোকে এখান থেকে সরিয়ে দিলাম। সেন্টার অফ মাস দিয়ে কাজ করছিল, এখন ফোর্স গুলোকে সরিয়ে দিলাম। কি করলাম, এখান থেকে x ডিসটেন্সে এদিকে F1 ফোর্স অ্যাপ্লাই করলাম, আর এখান থেকে y ডিসটেন্সে এদিকে F2 ফোর্স অ্যাপ্লাই করলাম। F2, তাহলে এখানেও রেজাল্টেন্ট ফোর্স কত, F1 ডিফারেন্স F2, তাই না? রেজাল্টেন্ট ফোর্স 0 হওয়ার কন্ডিশন কি ছিল, F1 ইকুয়ালস টু F2। এখানেও ধরে নিলাম F1 ইকুয়ালস টু F2। ঠিক আছে, তাহলেই কি বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে? বলা যাবে না। কি হবে, বডিটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে। টর্ক দেখি তো দুটোর ক্ষেত্রে। দেখো, F1 এর জন্য টর্ক, এটা যদি τ1 হয়, then τ1 equals to x into F1, এবং এর রোটেশনের ডিরেকশনটা হলো ক্লকওয়াইজ, সো ইট ইজ নেগেটিভ। আমরা ক্লকওয়াইজ কে নেগেটিভ বলি সাধারণত টর্কের ক্ষেত্রে। F2 into y, এই টর্কটা কোন দিকে কাজ করবে, কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো ভালো করে, ইট ইজ অলসো ক্লকওয়াইজ, তাহলে এটাও নেগেটিভ, মাইনাস y F2। এটা কি 0 হতে পারে না? কি হবে, এই টর্কের জন্য বডিটা এই পয়েন্ট থেকেই রোটেট করতে থাকবে। অর্থাৎ এখানে বডিটা শুধুমাত্র ট্রান্সলেশনাল মোশনটা নেই, রোটেশনাল মোশনটা কিন্তু রয়ে গেছে। না? বোঝা গেছে? এবারে আমি যদি বলি যে না রোটেশনাল, এখানে x ইকুয়ালস টু y হতেই পারে। এনিওয়ে, আমি যদি বলি রোটেশনাল মোশনটাও বন্ধ করতে হবে, ট্রান্সলেশনাল মোশনটা তো বন্ধ আছেই, আন্ডার দিস কন্ডিশন F1 ইকুয়ালস টু F2। এবারে আমি চাইছি রোটেশনাল মোশন বন্ধ করব। রোটেশনাল মোশন বন্ধ করার জন্য কি করতে হবে, F1 আর F2 অপোজিট, ভালো করে খেয়াল করো। তুমি যদি F2 এখানে এইদিকে সেম ফোর্স, মানে F1 এর ইকুয়াল ফোর্স F1 এখানেই যদি অ্যাপ্লাই করো, এই x ডিসটেন্সে যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমি বললে যে না, তখন তো এই F1 এর জন্য টর্ক যেটা ছিল এই F1 এর জন্য, আর এখানে যে F2 এর বদলে F1 বসিয়েছো তার জন্য টর্ক তো উল্টো দিকে হয়ে যাবে। হয়ে যাবে না? তখন এই ক্লকওয়াইজ টর্ক আর এই অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক পরস্পরকে ক্যান্সেল করে দিল। খুব আনন্দ, ক্যান্সেল করে দিল। বাট হলো কি, হলো অ্যাকচুয়ালি রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকলো, কিন্তু ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম কি থাকবে? ভালো করে দেখো, এখানে যদি আমি F1 ফোর্স অ্যাপ্লাই করি এট দিস পয়েন্ট, সেম ডিসটেন্স x ডিসটেন্সে, আমি যদি এখানেও F1 ফোর্স অ্যাপ্লাই করি টুয়ার্ডস দিস, তাহলে কি হবে? ভালো করে দেখো কি হবে, x ইনটু F1 এই ফোর্সের জন্য টর্ক τ1 ইকুয়ালস টু F1 ইনটু x বা x ইনটু F1 যাই লেখো, এটা কি রকম হবে, ক্লকওয়াইজ মানে মাইনাস, আর এর জন্য কি হবে, τ2 লিখলাম, এটা ডিউ টু দিস, যদিও এটা F2 নয়, ইট ইজ ইকুয়ালস টু F ইনটু x, বাট এর ডিরেকশনটা দেখো কোন দিকে হবে টর্কের, ইট ইজ প্লাস। তাহলে টাউ নেট কত হবে, ইট ইজ ইকুয়ালস টু 0, সিম্পল। টাউ নেট 0, তার মানে কি এটা রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে, তাই তো? তাও 0, রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে, রোটেশনের জন্য এক্সটার্নাল এজেন্ট এখানে 0, বাট লিনিয়ার ফোর্স F রেজাল্টেন্ট এটা কত হয়ে গেছে,
2F1, এটা কি জিরো? তাহলে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে নেই, বডিটা ট্রান্সলেশনাল মোশন হবে, অর্থাৎ লিনিয়ার ভাবে চলতে শুরু করবে, ঘুরবে না বাট চলতে শুরু করবে। তাহলে তো এখানে ইকুইলিব্রিয়াম হলো না, নেট রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকলো বাট ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম হলো না। আগের ক্ষেত্রে রোটেশনাল ইকুইলিব্রিয়ামের প্রশ্নই ছিল না, তাই না? টর্ক কত হয়েছে? জিরো। টর্ক জিরো মানে রোটেশনাল ইকুইলিব্রিয়ামের প্রশ্নই ছিল না। এখানে রোটেশনাল ইকুইলিব্রিয়ামের প্রশ্ন আছে এবং রোটেশনাল ইকুইলিব্রিয়াম এটা তৈরি হয়েছে, এখানে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম পালিয়ে গেছে, তাই তো? তাহলে আমি এবারে এই ফোর্সটাকে একটু বন্দোবস্ত করি। প্রথমে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য এই ফোর্সটাকে অপোজিট সাইডে ধরে নিই, সেম ফোর্স, এটাকে এখন আর 1 লিখছি না, F, এখানেও F হতে হবে, F2, তাই না? এই F2টাকেও F হতে হবে, এটাও F, বাট অপোজিট ডিরেকশন। তাহলে প্রথমে লিনিয়ার ইকুইলিব্রিয়াম যেটা মানে রেজাল্টেন্ট ফোর্স Fr, এটাকে জিরো করে নিয়েছি। কি হয়েছে? লিনিয়ার ইকুইলিব্রিয়ামে আছে বডিটা। এবারে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকার পরে রোটেশনাল ইকুইলিব্রিয়ামে যদি আনতে হয়, তাহলে এই ফোর্সটাকে এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে সেম বাট অপোজিট টর্ক জেনারেট হয়। তাহলে এই ফোর্সটাকে তখন কোথায় অ্যাপ্লাই করতে হবে? এট দিস পয়েন্ট। এখানে যদি অপোজিট সাইডে ফোর্স অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখো, F2 equals to F, তাহলে কি হবে? এই F1 equals to F যে ফোর্সটা ছিল, F1 equals to F, এর জন্য টর্কের ডিরেকশন ছিল এদিকে, আর এই F2 equals to F এই x ডিসটেন্সে একই ফোর্স একই ডিসটেন্সের জন্য এর টর্কের টেন্ডেন্সি হবে উল্টো দিকে, এবং সেই দুটো ইকুয়াল অপোজিট, তাই তো? তাহলে নেট টর্ক কত হলো? জিরো। এটা হলো ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। এখানেও ভালো করে খেয়াল করে দেখো, এই ফোর্সগুলো কি রকম আছে? কনকারেন্ট ফোর্সেস, একই পয়েন্ট দিয়ে যাচ্ছে, বোঝা গেছে? তিনটে ফোর্স থাকলে কি হবে? দুটো ফোর্স হলো, দুটো ফোর্সের জন্য ইকুইলিব্রিয়াম তৈরি করার কন্ডিশন কি হবে না? দুটো ফোর্স অবশ্যই কনকারেন্ট হতে হবে, তাই না? দুটো ফোর্স অবশ্যই কনকারেন্ট হতে হবে এবং ইকুয়াল এন্ড অপোজিট হতে হবে। যদি সেই দুটো ইকুয়াল এন্ড অপোজিট না হয় তাহলে লিনিয়ার ইকুইলিব্রিয়াম থাকবে না, এবং কনকারেন্ট যদি না হয়, শুধু ইকুয়াল এন্ড অপোজিট হলে রোটেশনাল ইকুইলিব্রিয়াম হবে না। বুঝেছো? এবারে আমরা দেখব তিনটে ফোর্স থাকলে কি হবে। একটা ফোর্সের জন্য তো ইকুইলিব্রিয়ামে হয়ই না, আমরা আগেই দেখে নিয়েছি। দুটো ফোর্সের জন্য হতে পারে, এবং সেক্ষেত্রে দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট হতে হবে। শুধু ইকুয়াল এন্ড অপোজিট নয়, কি হবে? কনকারেন্ট, তাই না? তিনটে ফোর্সের জন্য হলে কি রকম হবে? তিনটে ফোর্স মিন্স সে তিনটে ফোর্স F1, F2 and F3, এই তিনটে ফোর্সের জন্য যদি ইকুইলিব্রিয়াম তৈরি হয়, তাহলে F1 plus F2 plus F3 এটা ইকুয়ালস টু নেট ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স, এটা ইকুয়ালস টু কি হতে হবে? জিরো। ফোর্স যখন সম্মান দিয়ে ভেক্টর সাইন দিয়ে, তাই তো? তাহলে F1 plus F2 ইকুয়ালস টু মাইনাস F3 হতে হবে, বা F1 plus F2 এটার বদলে আমি যদি F12 লিখি, F12 যদিও সাধারণত 12 লিখলে রিলেটিভ বোঝায়, আমি রেজাল্টেন্ট হিসেবে বোঝাতে চাইছি, মানে 1 আর 2 এই দুটোকে যোগ করে F12, এটা ইকুয়ালস টু মাইনাস F3 হতে হবে। অর্থাৎ যে কোনো দুটো রেজাল্টেন্ট আরেকটার অপোজিট হতে হবে, ঠিক আছে? সিম্পলি ভেক্টরিক্যাল।
তিনটে ফোর্সের জন্য। তিনটে ফোর্সের জন্য আমি বিষয়টাকে অন্যভাবেও ভাবতে পারি। কিরকম? ধরো এটা হলো F1, this one is F1, এটা ধরো F2, দুটো ফোর্স একই অর্ডারে আছে। তাহলে খুব সহজভাবে এটা যদি আমি অ্যাড করে দিই ইন রিভার্স অর্ডার, it will be F1 plus F2 বা সহজ ভাষায় F12, তাই তো? যদি F3 equals to minus F12 হয় এবং এটা F12 হয়, তাহলে F3 এই ফোর্সটা কিরকম হবে? F3 ফোর্সটাকে কিরকম লেখা যাবে? F3 will be this one, তাই না? তাহলে এবারে এই F12 এটাকে মুছে দিলাম, দেখো তো ফোর্স গুলো কিরকম ভাবে আছে, ইট ইজ ইন সেম অর্ডার, তাই না? অর্থাৎ যদি একই অর্ডারে একটা কোনো ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়ে সেই ফোর্স গুলোকে রিপ্রেজেন্ট করা যায়, তাহলেও রেজাল্টেন্ট ফোর্স 0 হবে। অর্থাৎ ফোর্স অ্যাপ্লাইড হলেও বডিটা কি হবে? ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে। রোটেশনাল ইকুইলিব্রিয়ামের বিষয়টা পরে ভাবো, প্রথমে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে সহজভাবে যদি ভাবি, সেটা হলো F12 মানে যে কোনো দুটো রেজাল্টেন্ট আরেকটা ইকুয়াল অপোজিট হলে হবে, বা এই তিনটে ফোর্স কোনো একটা ট্রায়াঙ্গেলের, ক্লোজড ট্রায়াঙ্গেলের একই অর্ডারের তিনটে সাইড দিয়ে যদি রিপ্রেজেন্ট করা যায়, তাহলেও ইকুইলিব্রিয়াম হবে। বা এক্ষেত্রে ল্যামিস থিওরামও অ্যাপ্লাই করা যাবে। আমি তোমাদের ল্যামিস থিওরাম নিয়ে একটা ছোট্ট ভিডিও দিয়ে দেব। ল্যামিস থিওরাম বিষয়টা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে খুব ভাইটাল। এনিওয়ে, বা এইরকম হতে হবে, এটা হলো সেকেন্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন এটা হতে পারে যে যদি F1, F2 আর F3, F1 it is F2, it is F3, এরকম তিনটে ফোর্স, কনকারেন্ট ফোর্সেস, এরকম তিনটে ফোর্স একই পয়েন্ট থেকে রিপ্রেজেন্ট করা হলো এবং F1 এর অপোজিট অ্যাঙ্গেলটা θ1, F2 এর অপোজিট অ্যাঙ্গেল θ2, F3 এর অপোজিট অ্যাঙ্গেল θ3। যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, F1 বাই sin θ1 equals to F2 by sin θ2 equals to F3 by sin θ3, এই কন্ডিশনটাও যদি ফুলফিল হয়, তাহলেও বডিটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে। বুঝতে পেরেছো তো? এক, F12 equals to minus F3, F23 equals to minus F1, যা ইচ্ছা বলতে পারো। দুই, যদি বলো একই অর্ডারে, জিওমেট্রিক্যালি একই অর্ডারে তিনটে সাইড দিয়ে একদম পরিষ্কার রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা দিয়েও বোঝানো যেতে পারো ইট ইজ 2। বা তিন নম্বর, ল্যামিস থিওরাম অনুযায়ী বলতে পারো যদি এরকম তিনটে ফোর্স রিপ্রেজেন্টেড হয় এবং সেটা যদি এরকম কোনো সম্পর্ক মেনটেন করে, তাহলেও সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম হবে। 4, আরেকটা হতে পারে, এবারে যদি এই যে তিনখানা ফোর্স আছে F1, F2, F3, এটাকে আমি যদি কার্তেজিয়ান রেফারেন্স ফ্রেম অনুযায়ী ভেঙে নিই, কার্তেজিয়ান রেফারেন্স ফ্রেম অনুযায়ী মানে এখানে তিনটে ফোর্স 2D দিয়েই হয়ে যাবে। বুঝতে পেরেছো? একটা ট্রায়াঙ্গেল সবসময় 2D এর মধ্যে থাকে। তোমরা 3D তেও ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো ক্ষেত্রে আমি 3D ভেঙে দেখাই। ধরো এরকম যদি হয় যে F1 এটা ইকুয়ালস টু ধরো A1 I cap প্লাস B1 J cap প্লাস C1 K cap, F2 equals to A2 I cap plus B2 J cap plus C2 K cap, and F3 equals to A3 I cap plus B3 J cap
প্লাস C3 কে ক্যাপ, এরকম যদি তিনটে ফোর্স হয় এবং তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে A1 প্লাস A2 প্লাস A3, A1 প্লাস A2 প্লাস A3, এটা ইকুয়ালস টু 0 হবে। B1 প্লাস B2 প্লাস B3, এটা ইকুয়ালস টু 0, and C1 প্লাস C2 প্লাস C3 ইকুয়ালস টু 0। বুঝা গেছে কেন বলো তো? তার কারণ হলো রেজাল্টেন্ট অফ F1 প্লাস F2 প্লাস F3, দ্যাট ইজ F রেজাল্টেন্ট, এটা ইকুয়ালস টু কত হবে? A1 প্লাস A2 প্লাস A3 I ক্যাপ প্লাস B1 প্লাস B2 প্লাস B3 J ক্যাপ প্লাস C1 প্লাস C2 প্লাস C3 K ক্যাপ। বুঝতে পারছো? তাহলে এর ম্যাগনিটিউড কত? ইট ইজ ইকুয়ালস টু কত হবে? রুট আন্ডার A1 প্লাস A2 প্লাস A3 হোল স্কয়ার প্লাস B1 প্লাস B2 প্লাস B3 হোল স্কয়ার প্লাস C1 প্লাস C2 প্লাস C3 হোল স্কয়ার। তাই না? যদি f এটাকে 0 হতে হয়, তাহলে নিশ্চয়ই রুট আন্ডার এই যে ভ্যালুগুলো আছে, এই প্রত্যেকটা স্কোয়ারের সামেশন 0, এবং প্রত্যেকে যদি রিয়েল হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে A1 প্লাস A2 প্লাস A3 এটাকে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে, B1 প্লাস B2 প্লাস B3 কে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে, C1 প্লাস C2 প্লাস C3 কে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। বুঝতে পেরেছো তো? কার্টেসিয়ান এমনি বেসিক ভেক্টর হিসেবে ধরলে এইভাবে করবে। যদি জিওমেট্রিক্যালি বলে শুধুমাত্র, তাহলে ইদার ট্রায়াঙ্গেল রুল অর ল্যামিস থিওরাম দিয়ে করবে, আর যদি কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম অনুযায়ী বলে তাহলে এইভাবে। তিনটে ফোর্সের জন্য ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। রোটেশনাল ইকুইলিব্রিয়াম তো সব ক্ষেত্রে একই হবে, রোটেশনাল ইকুইলিব্রিয়াম সব ক্ষেত্রে একই হবে, এবং এক্ষেত্রে যদি কনকারেন্ট ফোর্সেস হয় এবং ফোর্সগুলো যদি সেন্ট্রয়েড দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রোটেশনাল ইকুইলিব্রিয়ামের কোনো প্রসঙ্গই আসে না। আবার যদি সেন্ট্রয়েড দিয়ে না যায়, তাহলে কিন্তু বডিটা রোটেট করে যেতে পারে। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকলেই রোটেশনাল ইকুইলিব্রিয়ামে নাও থাকতে পারে। বুঝতে পেরেছ? এবারে সিম্পল একদম কনক্লুশনে চলে আসি। তার কারণ তোমাদের দৌড় খুব বেশি হলে 3টে ফোর্স পর্যন্ত, কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে বলছি, হ্যাঁ 3টে ফোর্স পর্যন্ত তোমাদের দৌড়, এর বেশি দূর যাওয়ার দরকার পড়বে না। যদি পড়ে তাহলে একটু সামারাইজেশন করে নেওয়া দরকার আছে বিষয়টাকে, এটাকে সামারাইজ করে নি। তাই তো ইকুইলিব্রিয়াম এই বিষয়টা এতক্ষণে বুঝে গেছো যে দু ধরনের ইকুইলিব্রিয়াম আমাদের এখানে অ্যানালাইসিস করতে হবে। ওয়ান ইজ রোটেশনাল ইকুইলিব্রিয়াম, রোটেশনাল ইকুইলিব্রিয়াম এটাকে অ্যানালাইসিস করার জন্য হবে কি করতে হবে? সিম্পলি নেট টর্ক ইকুয়ালস টু 0 করতে হবে। টাউ নেট এটা ইকুয়ালস টু 0 করতে হবে। যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিতে পারো, হিঞ্জ পয়েন্টের রেসপেক্টে নাও বা সেন্টার অফ মাসের রেসপেক্টে নাও। শুধু রোটেশনাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে মাথায় রাখবে নেট টর্ক অ্যাবাউট দ্যাট পয়েন্ট অর অ্যাবাউট দ্যাট অ্যাক্সিস মাস্ট বি 0। এনি অ্যাক্সিস, যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে নিতে পারো, ঠিক আছে? যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আরেক ধরনের ইকুইলিব্রিয়াম আমাদের এখানে দেখতে হবে, সেটা হলো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। ট্রান্সলেশনাল, ঠিক আছে? ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে নেট ফোর্স ইকুয়ালস টু 0 or রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু 0। বাট আমরা এখানে এটাকে যখন সামারাইজ করব, তখন এটাকে এইভাবে লিখব যে ইন দিস কেস সামেশন অফ fx it is equals to 0, summation of fy it is equals to 0, and summation of fj it is equals to 0। ঠিক আছে? মানে ধরো 3টের বেশি ফোর্স যদি হয়, 3টে ফোর্স পর্যন্ত কোপ্ল্যানার হবে, ঠিক আছে?
তিনটের বেশি ফোর্স যদি হয়ে যায় তাহলে ইট ইজ নট ম্যান্ডেটরি যে ওই ফোর্সগুলো কোপ্ল্যানারই হবে, যে কোনো প্লেনে থাকতে পারে। ঠিক আছে, তাহলে ধরো 300 খানা ফোর্স আছে কি 5 খানা ফোর্স আছে 6 খানা ফোর্স আছে, তার ক্ষেত্রেই ফোর্সগুলো তো কোপ্ল্যানার নয়। এবং ফোর্স একটা ভেক্টরকে তুমি যখন কোপ্ল্যানার নয় তখন তিনটে পারপেন্ডিকুলার অ্যাক্সিসে ভেঙে নেবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসে, এবং সেক্ষেত্রে দেখে নেবে যে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টগুলো পেয়েছো প্রত্যেকটা ফোর্সে, এই কম্পোনেন্টগুলো সামেশন 0 হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং জেড অ্যাক্সিস বরাবর এর সামেশনটা 0 হবে। ঠিক আছে, যদি কোপ্ল্যানার হয় এক্স আর ওয়াই প্লেনের মধ্যে যদি থাকে তাহলে এফ জেড তো অটোমেটিক্যালি 0। বুঝতে পেরেছো? তাহলে এই বিষয়টা কোলিনিয়ার ফোর্স যদি হয় তার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কোপ্ল্যানার যদি হয় তার কেসেও অ্যাপ্লিকেবল, এবং ইররেগুলার ফোর্স যদি হয় তাও অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? তাহলে বিষয়টা সামারাইজড হয়ে গেল স্ট্যাটিক। হ্যাঁ, কনকারেন্টের ক্ষেত্রে কনকারেন্ট যদি হয় তাহলে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কনকারেন্ট ফোর্স এটা যদি থ্রু সিওএম অর থ্রু হিঞ্জ পয়েন্ট না হয়, কনকারেন্ট ফোর্স যেগুলো নিয়েছো, তাহলেই এই বিষয়টা অ্যাপ্লিকেবল হবে। যদি থ্রু সিওএম হয়, ফ্রি বডির কেসে জানো বডিটা সিওএম বা সেন্টার অফ মাস বরাবর রোটেট করে, অ্যাবাউট ইট সেন্টার অফ মাস, এবং এই ফোর্সগুলো যদি সেন্টার অফ মাস দিয়ে কাজ করে তাহলে সেক্ষেত্রে রোটেশনাল ইকুইলিব্রিয়াম এই বিষয়টা আসবেই না, তার কারণ টর্ক নেই তো। বুঝতে পেরেছো? যদি হিঞ্জ পয়েন্ট থাকে, কোথাও আটকানো থাকে, এবং সেক্ষেত্রে ওই ফোর্সগুলো ওই হিঞ্জ পয়েন্ট দিয়েই যায়, তাহলে সেক্ষেত্রে টর্ক এই বিষয়টাই আসবে না, এই বিষয়টা কনসিডারেশনই আসবে না। তাহলে সেখানে রোটেশনাল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস করারই প্রশ্ন নেই। এবার যদি বলো যে স্যার রোটেশনাল ইকুইলিব্রিয়াম তো আছে অবশ্যই আছে, বাট ওটা ইকুইলিব্রিয়ামে নেই, মানে যে রোটেশনাল টেন্ডেন্সি তৈরি করার মতন কোনো এজেন্টই নেই। ওই যে ছাতার গল্পটা বলেছিলাম তোমাদের, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের বিষয়টা তখন শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, এবং কনকারেন্ট ফোর্স যদি হয় এবং সেটা যদি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে রাখে কোনো বডিকে, তাহলে অবশ্যই রোটেশনাল ইকুইলিব্রিয়ামে রাখবে কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে। যদি কনকারেন্ট ফোর্সেস না হয়, এই কন্ডিশনটা ফুলফিল হয়, তাহলে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি যে সেক্ষেত্রে সেটা রোটেশনাল ইকুইলিব্রিয়ামেও থাকবে। বুঝতে পেরেছো তো? কনকারেন্ট ফোর্স নয়, বাট এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে। ভালো করে বিষয়টা বোঝো। দেখো, ধরো এরকম একটা কোনো বডি আছে, এরকম কোনো একটা বডি আছে, আমি একটা ডিস্ক এঁকে নিলাম আমাদের সুবিধার জন্য। ক্লিয়ার? এবং এক্ষেত্রে তিনখানা ফোর্স সাইমালটেনিয়াসলি কাজ করেছে, একই সঙ্গে তিনটে ফোর্স কাজ করেছে। ফোর্সগুলো যদি তুমি একই পয়েন্টে ডাইভার্জিং ফোর্স হিসেবে আঁকো, তাহলে ফোর্সগুলো ধরো এরকম দেখতে, মানে একই পয়েন্টে ডাইভার্জিং হিসেবে যদি আঁকা হয় তাহলে ফোর্সগুলো ধরো এরকম, এটা 10 নিউটন, এটা 10 নিউটন, এটাও 10 নিউটন। And angle between any two successive forces 120 degree coplanar forces, সবকটা ফোর্সই একই প্লেনে আছে। তাহলে এই ক্ষেত্রে তো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম হবে না, সামেশন অফ এফ সামেশন এই তো এফ নেট ইকুয়ালস টু 0 বেসিক্যালি বোঝাই যাচ্ছে। বাট এক্ষেত্রে যদি ধরো এই ফোর্সটাকে আমি এই পয়েন্টে অ্যাপ্লাই করি, কত 10 নিউটন, এই ফোর্সটাকে এখানের কোন পয়েন্টে, এই পয়েন্টে অ্যাপ্লাই করলাম, এটা কত 10 নিউটন দিস ফোর্স। এই ফোর্সটাকে আমি এখানের কোন পয়েন্টে অ্যাপ্লাই করলাম, না এখানের কোন পয়েন্টে না করে এখানের কোন পয়েন্টে অ্যাপ্লাই করি, টুয়ার্ডস দিস, এই পয়েন্টে অ্যাপ্লাই করি 10 নিউটন। দেখো তো নেট টর্ক কি 0 হবে? ভালো করে খেয়াল করে দেখো, এই পয়েন্টের রেসপেক্টে দিস ডিসটেন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু ফোর্স, আর এর জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু ফোর্সের ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশন উল্টো, তাহলে এই দুটো টর্ক পরস্পরকে ক্যান্সেল করে নেবে।
তাহলে শুধু এর জন্য টর্ক একটা থেকে যাবে, তাহলে নেট টর্ক কি জিরো হচ্ছে? তুমি যদি বলো যে না স্যার এই ফোর্সটাকে আমি এই পয়েন্টে নিয়ে নেব, তাহলে তো সেই একই কন্ডিশন চলে এলো, এই ফোর্সটার জন্য টর্ক তো অ্যাপ্লিকেবলই হবে না, তাই না? আবার যদি এই ফোর্সটা যদি এই পয়েন্ট দিয়ে কাজ করে, এই পয়েন্টে শিফট যদি করে দাও, তাহলে তুমি আর্গুমেন্টের জন্য বলতে পারো যে না স্যার এক্ষেত্রে টর্ক জিরো হয়েছে, তাই না? বাট আমি যে কথাটা বললাম সেটা স্পেসিফিক্যালি মাথায় রেখো, সেটা হলো যে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য যে ফোর্সগুলো, সেই ফোর্সগুলো যদি কনকারেন্ট হয়, একই পয়েন্ট দিয়ে যায়, তাহলে অবশ্যই রোটেশনাল ইকুইলিব্রিয়াম থাকবে। যদি একই পয়েন্ট দিয়ে না যায়, কনকারেন্ট না হয়, তাহলে রোটেশনাল ইকুইলিব্রিয়াম থাকবেই এরকম কোনো মানে নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, এটা মাথায় রাখো। এবারে আমাদের যেটা দেখা সেটা হলো যে প্যারালাল ফোর্সেস এর জন্য ইকুইলিব্রিয়াম। প্যারালাল ফোর্সেস এর জন্য ইকুইলিব্রিয়াম এটা কম্পারেটিভলি ইজি, গোটাটাই ইজি, একদম নতুন প্যাটার্ন বা নতুন কোনো থিওরি জানার দরকার নেই, গোটা বিষয়টাই ইজি। দেখো, ধরো এরকম কোনো একটা রড আছে বা একটা কোনো ব্রিজ আছে, এরকম কোনো একটা ব্রিজ আছে, এই ব্রিজটা এখানে দুটো সাপোর্টের উপরে দাঁড়িয়ে আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, ক্যান্টিলিভার টাইপের, দুটো এন্ডে সাপোর্ট আছে, ঠিক আছে? ব্রিজের নিজের একটা ওয়েট আছে, এর ওয়েট ডাউনওয়ার্ড কাজ করবে, তাই তো? তাহলে দুটো এন্ডে একদম ক্লিয়ারলি দুটো এন্ডে রিঅ্যাকশন পাবে। এই পয়েন্টের এ, এই পয়েন্টটা যদি বি হয় এবং এই পয়েন্টের রিঅ্যাকশন সে আর বি ইন দিস ডাইরেকশন, অ্যারোহেড দেওয়াই আছে, আর এই পয়েন্টে ইট ইজ আর এ, এটা যদি ডব্লিউ, তাহলে সিম্পলি এই যে প্যারালাল যে তিনটে ফোর্স আছে, এই প্যারালাল তিনটে ফোর্সকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অর জেড অ্যাক্সিস, যে কোনো একটা অ্যাক্সিস বরাবর ধরে নিতে পারো। ইন দিস কেস আমি ভার্টিক্যালটা যদি জেড অ্যাক্সিস ধরি, তাহলে সামেশন অফ এফ জেড ইকুয়ালস টু 0 শুধু অ্যাপ্লাই করলেই হবে, এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কোনো ব্যাপার নেই। তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র আর এ প্লাস আর বি আপওয়ার্ড মাইনাস ডাউনওয়ার্ড ডব্লিউ ইট ইজ ইকুয়ালস টু 0, তাহলে আর এ প্লাস আর বি ইকুয়ালস টু ডব্লিউ। এখান থেকে আর এ আর বি সাম বের করে নিতে পারবো, তাই তো? আর কি পারবো? রোটেশনাল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন যদি আমি অ্যাপ্লাই করি, ধরো এই ব্রিজটার টোটাল লেন্থ ক্যাপিটাল, লেন্থ অফ দা ব্রিজ, আর এখান থেকে ধরো স্মল এ ডিস্টেন্সে এর সেন্টার অফ মাস আছে বা সেন্টার অফ গ্র্যাভিটি ইন দিস কেস, যদিও এটা ফ্ল্যাট বডি, তার সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি একই পজিশনে থাকবে। যদি ধরে নিই এখান থেকে স্মল এল ডিস্টেন্সে এর সেন্টার অফ মাস আছে, তার মানে ওয়েটটা ধরে নিতে পারো যে এই পয়েন্টে অ্যাক্টিভেটেড হবে, আর টোটাল লেন্থে এবারে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে তুমি যদি মোমেন্ট নিয়ে নাও, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, ও পয়েন্ট ধরো, এটা আমি ও এর রেসপেক্টে যদি মোমেন্ট নিই, তাহলে আর এ এর জন্য মোমেন্ট হবে আর এ ইনটু এল, তাই তো? আর বি এর জন্য মোমেন্ট কত হবে? আর বি ইনটু ক্যাপিটাল এল মাইনাস স্মল এল, নেট টর্ক ইকুয়ালস টু 0 বলেছে, তাই তো? এবং আর এর জন্য রোটেশনাল টেন্ডেন্সি হলো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজটা সাধারণত নেগেটিভ ধরা হয়, ঠিক আছে? আর এই যে টর্কটা ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সো ইট উইল বি পজিটিভ। তাহলে সিম্পলি আর বি বাই আর এ it is equals to কত? আর বি বাই আর it is equals to L by capital L minus small l। বুঝা গেছে? এখন যদি ক্যাপিটাল L টু স্মল l ধরে নেওয়া হয়, মানে এটা যদি একদম মিড পয়েন্টে থাকে,
তাহলে বুঝতেই পারছো এই রেশিওটা 1/1 হবে, মানে আর বি ইকুয়ালস টু আর এ হবে। এবং এই ইকুয়েশনে যদি পুট করো তাহলে সেক্ষেত্রে কি হবে, আর এ এন্ড আর বি বোথ উইল বি W/T, দুটোর কেসেই রিঅ্যাকশন সেম অ্যাপ্লাইড হবে। এবারে এদিকে যদি ওয়েটেজ বেশি থাকে তাহলে ক্লিয়ারলি আর এ এই ভ্যালুটা বেশি হবে। যদি এইদিকে ওয়েটেজ বেশি থাকে, গাড়ি ঘোড়া যদি এইদিকে বেশি থাকে, তাহলে এটার উপরে রিঅ্যাকশন বেশি হবে, সিম্পল, তাই না? হ্যাঁ, এখানেও ইকুইলিব্রিয়াম, তো প্যারালাল ফোর্সের জন্য ইকুইলিব্রিয়াম দেখার জন্য ওই একই বিষয় রোটেশনাল আর ট্রান্সলেশনাল দুটো ইকুইলিব্রিয়াম তোমাকে আলাদা করে অ্যানালাইসিস করে দেখে নিতে হবে। এবং এক্ষেত্রে ট্রান্সলেশনাল যেহেতু প্যারালাল ফোর্সেস, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামটা অ্যানালাইসিস করা এক্ষেত্রে অনেক সোজা। এখানে অসুবিধা হবে রোটেশনাল ইকুইলিব্রিয়ামটা অ্যানালাইসিস করতে। হ্যাঁ, তোমাদের একটা সিম্পল প্রবলেম নিয়ে আলোচনা করে দেখে। ধরো সিম্পল প্রবলেম, ধরো এরকম একটা ল্যাডার আছে, মই আছে, এরকম একটা দেওয়াল আছে আর নিচে এটা বেস গ্রাউন্ড। এখানে এরকম একটা মই রাখা আছে। সাপোজ এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যারাউন্ড 60 ডিগ্রির কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে, 60 লিখলাম, এই অ্যাঙ্গেলটা ধরো 60 ডিগ্রি, ঠিক আছে। তোমাকে বলেছে যে এই ওয়ালটা এটা ফ্রিকশনলেস, দিস ওয়ান ইজ ফ্রিকশনলেস, ফ্রিকশনলেস ওয়াল। এই যে গ্রাউন্ড ফুট যেটা আছে, বটম যেটা, এই পয়েন্টটা তো সাধারণত কি হওয়া উচিত, এটা যদি ফ্রিকশনলেস হতো স্কিড করে চলে যেত। তোমাকে জিজ্ঞেস করেছে যে এই সারফেসটা মিউ এর মিনিমাম কত হতে পারে যাতে এটা স্লিপ করবে না, ঠিক আছে, এই সারফেসটার মিনিমাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এনিওয়ে, ধরো এটা একটা ইউনিফর্ম ল্যাডার, এখান দিয়ে ওয়েট ডাউনওয়ার্ড কাজ করবে, ওয়েট অর এমজি ডাউনওয়ার্ড, তাই তো? এটা হলো গিভেন ফোর্স। এবারে যখন তুমি ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস করবে তখন সিম্পলি ফোর্স গুলো খুব কুইক দেখে নিতে হবে। একটা ফোর্স দেওয়া আছে এমজি, কি কি ফোর্স থাকবে, গ্রাউন্ডের জন্য একটা পারপেন্ডিকুলার রিঅ্যাকশন ফোর্স থাকবে, ইট ইজ রিঅ্যাকশন অফ গ্রাউন্ড। আরেকটা ফোর্স থাকবে ওয়ালের জন্য, ইট ইজ অলসো নরমাল রিঅ্যাকশন, ইট ইজ রিঅ্যাকশন অফ ওয়াল, ঠিক আছে। আর এখানে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তাই না? ফ্রিকশনাল ফোর্স টুয়ার্ডস দিস, ইট ইজ ফ্রিকশনাল ফোর্স অফ গ্রাউন্ড। সবকটা ফোর্স পাওয়া গেছে। হ্যাঁ, এবারে প্রথম কাজ হলো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম অনুযায়ী হরাইজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্স ইন্ডিভিজুয়ালি জিরো করে দাও। হরাইজন্টাল ফোর্স এদিকে আছে এফজি, উল্টো দিকে আছে আরডব্লিউ, তাহলে এফজি ইকুয়ালস টু কত হবে, আরডব্লিউ, তাই না? এবং ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড আরজি, ডাউনওয়ার্ড এমজি, সো আরজি ইট ইজ ইকুয়ালস টু এমজি। আর কি রিলেশন পাও না, এখানে নরমাল রিঅ্যাকশনকে মিউ দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে ফ্রিকশনাল ফোর্স পাবে, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ মিউ ইনটু এমজি, তাই তো? তাহলে সবকটা ফোর্স এমজি তে কনভার্টেড হয়ে গেছে। দ্যাটস নাও এবারে তুমি দেখো যে আমাকে এই কোয়ালিটিটা কাজে লাগাতে হবে বা এই ক্যারেক্টারটাকে এবার আমি ডেভেলপ করবো আস্তে আস্তে, যে রোটেশনালের যদি ইকুইলিব্রিয়াম থাকে তাহলে টাউ নেট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানের কোনো পয়েন্টের রেসপেক্টে আমি যদি মোমেন্ট নিই, বা এই পয়েন্টের রেসপেক্টে বা এই পয়েন্টের রেসপেক্টে, যে কোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে নেট মোমেন্ট ইকুয়ালস টু 0 করে দিতে হবে। এবারে নেট মোমেন্ট ইকুয়ালস টু 0 যে কোনো ভাবে করা যেতে পারে। আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি যেটা কাজের কথা, সেটা হলো যে ধরো যদি আমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, এই পয়েন্টের রেসপেক্টে ও, তাহলে ফ্রিকশনাল ফোর্স এই পয়েন্ট দিয়েই গেছে, তাহলে শুধু ফ্রিকশনাল ফোর্সের জন্য মোমেন্ট 0 হবে, বাট এই তিনটের জন্য মোমেন্ট নিতে হবে,
তাই না? যদি এই পয়েন্টের রেসপেক্টে দেখি তাহলে এই ফোর্সের জন্য মোমেন্ট 0 হবে, বাট এই তিনটে ফোর্সের জন্য মোমেন্ট নিতে হবে। এই পয়েন্টের রেসপেক্টে দেখলেও এই তিনটে ফোর্সের জন্য মোমেন্ট লাগবে, এই ফোর্সের জন্য মোমেন্ট 0 হবে। এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি মোমেন্ট, তাহলে এই দুটো ফোর্সের জন্য মোমেন্ট 0 হবে, শুধুমাত্র এই দুটো ফোর্সের জন্য মোমেন্ট কাজে লাগবে। বুঝতে পেরেছো? তখন একটা ছোট্ট ক্যালকুলেশন করে রাখবে যে কোন পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে আমার সুবিধা হবে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেব, হ্যাঁ, এই পয়েন্টটার নাম দিয়ে দাও এবি। এবার এটা 60 ডিগ্রি আছে, সো ইফ ইট ইজ x, এটা √3x and it is 2x। 60 ডিগ্রিতে জানো 1:√3:2 এই প্যাটার্নে থাকে। তাহলে সিম্পলি বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও, taking moments about B mg into এই ডিসটেন্সটা কত হবে? ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স, ইট উইল বি x বাই v। rw মানে কত? mu mg into a perpendicular distance, it is √3x, it is equals to 0, তাই তো? বাট এখানে দেখো mg এর জন্য টর্ক, এই পয়েন্টের রেসপেক্টে এর জন্য টর্ক, এর রোটেশন কোন দিক? অ্যান্টি ক্লকওয়াইজ, সো ইট ইজ পজিটিভ। আর এর জন্য রোটেশন ক্লকওয়াইজ, এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সের মোমেন্টাম, ইট ইজ ক্লকওয়াইজ, সো ইট ইজ নেগেটিভ। হিয়ার mg ক্যান্সেলড হয়ে যাবে, তাহলে শুধু mu √3 মাইনাস ইকুয়ালস টু কত হবে? হাফ। মাইনাস এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, সো mu ইকুয়ালস টু কত হবে? 1/2√3। সিম্পল। বুঝতে পেরেছো? তাহলে mu এর ভ্যালু অ্যাট লিস্ট 1/2√3 হলে এই পয়েন্টটা স্কিপ করবে না, এর থেকে বেশি হলে স্কিপ করবে না, এর থেকে যদি কম হয়ে যায় তাহলে এই পয়েন্টটা স্লাইড করতে শুরু করবে। এনিওয়ে, মানে প্যারালাল ফোর্সের কেসে শুনতে একটুখানি কঠিন লাগে, বাট প্যারালাল ফোর্সের ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে যদি তুমি মোমেন্টগুলো নাও খুব একটা অসুবিধা হবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, করতে থাকো এবারে।